কালকে আমাদের লংওয়া ভিলেজ থেকে আসার স্টোরি আপনারা দেখেছেন। কালকে অনেক রাত্রি পর্যন্ত আমরা রাইড করে এসেছি। তো এখন আমরা আছি মোরানে। আজকে আমাদের যে রুটিন সেটা হচ্ছে এখান থেকে আমরা অরুণাচল আনিনির পথে উদ্দেশ্যে রওনা দেব। তো সকাল থেকে আসামে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমরা এখন প্রায় 9:15 বাজছে, এখন পর্যন্ত আমরা বেরোতে পারিনি। এখন একটু বৃষ্টি কমেছে, সেই জন্য আমরা সব রেডি হয়ে বসে আছি। সব ব্যাগ প্যাক হয়ে গেছে, সমস্ত কিছু রেডি আমাদের, কিন্তু আমরা বেরোতে পারিনি। কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করে আমাদেরকে আস্তে আস্তে আগের দিকে এগোতে হবে। বাইরে যদি আমরা দেখি এখন বৃষ্টি একটু কমেছে। তো এবারে আমরা আস্তে আস্তে দেখি আগে কতটা অরুণাচলের ইন্টেরিয়রে ঢুকতে পারি। তো রাস্তাতে আরও কথাবার্তা হতে থাকবে, চলুন রাস্তা পথে দেখা হবে। আমরা রেডি আমাদের যাত্রার জন্য। তবে তার আগে আমাদের প্রত্যেক দিনের যে কাজ থাকে, গাড়িগুলোর সমস্ত নাটস বা গাড়ির টায়ার চেক এবং চেনে হচ্ছে লিউব করা, সেগুলো আমরা সেরে নেব। আর এই বৃষ্টির কারণে চেন লিউব একটু বেশি করেই মারতে হবে, তা না হলে যা বৃষ্টির বাহার, যেতে না যেতেই এক্ষুনি সব শুকিয়ে যাবে, ধোয়া হয়ে চলে যাবে। তো মোটামুটি আমাদের সমস্ত গিয়ার রেডি, বাইরে একটু বৃষ্টি কমেছে। এবারে আমরা আমাদের যাত্রা শুরু করব। তো শুভ সকাল বন্ধুরা, আজকে সকালের শুরুতেই বৃষ্টি। তো কালকেও সারাদিন খুব বৃষ্টির মধ্যে কেটেছে, তো আজকেও বৃষ্টি, তাই অতটা ভালো ঠেকছে না। তো তবুও আমরা চেষ্টা করব এগিয়ে যাওয়ার, কারণ বৃষ্টি উপেক্ষা করলে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো হবে না। তো যাই হোক, বৃষ্টি আর বৃষ্টি। আসামে আসবো আর আমরা চা বাগান দেখবো না, এটা হতেই পারে না। আমরা এমনি আসামকে পৃথিবীর চায়ের রাজধানী হিসেবে জানি। এখান থেকে আমরা দুদিকে যত দূর চোখ মিলি তত দূর শুধু চা আর চায়ের বাগান। আসামের পৃথিবীর কেন, ভারতের সবথেকে বেশি চায়ের চাষ কিন্তু এই আসামেই হয়। আর চায়ের সঙ্গে ভারতীয়দের একটা শুধু যে ভালোবাসা সেইটা নয়, আবেগ জড়িয়ে থাকে। ভারতের প্রতিটা ঘরেই সকাল হলে সন্ধে হলে চায়ের কাপ থাকতেই হবে। আসামে সবথেকে বেশি চাষ হয়, তার কারণ হচ্ছে এখানকার মেন হচ্ছে ভূপ্রকৃতি। চাষের জন্য যে সবথেকে অনুকূল ভূপ্রকৃতি ঢেউ খেলানো, সেটাই আসামেই সবথেকে বেশি পাওয়া যায়। আর তার সঙ্গে হচ্ছে বৃষ্টিপাত এবং টেম্পারেচার, মানে চা চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের দরকার হয়। আর দেখতেই পাচ্ছেন আকাশে যখন সবসময় মেঘ ধরেই আছে আর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের উপরেই কিন্তু চায়ের ফলন নির্ভর করে। দেখতেই পাচ্ছেন মেঘ পুরো দেখা যাচ্ছে একবার। আর বৃষ্টির জন্য পুরো চা গাছগুলো আবার গ্রিন হয়ে আছে। আর চা চাষের জন্য যেগুলো হচ্ছে ছাওয়ার দরকার হয়, যে বড় বড় গাছগুলো হালকা রোদকে প্রোটেক্ট করার জন্য এই চায়ের গাছের বাগানে হচ্ছে বড় বড় গাছ লাগানো হয় এরকম। তো এই গাছগুলোর নিচে যখন সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো আছে, চা গাছগুলো আর সমানভাবে কাটা আছে, কি সুন্দর একটা যেন গ্রিন ভেলভেটের মতন লাগছে, আহ্লাদদায়ী অনুভূতি। ভারতবর্ষের প্রায় 50% চা এই আসামই মানে সাপ্লাই দিয়ে থাকে। আর আসাম পশ্চিমবঙ্গ মিলে প্রায় 85% চা সাপ্লাই দেয় ভারতবর্ষকে। এখন মোটামুটি ওয়েদারটা ভালোই আছে। এখন আমরা ডিগবয় ক্রস করে আমরা তিনসুকিয়ার পরে যে রাস্তাটা, যে আনিনি তিনসুকিয়া রোড, সেই রোডটা ধরবো। তবে রাস্তার কন্ডিশন খুবই ভালো আছে। যাই হোক, কতক্ষণ থাকে দেখা যাক। চায়ের দিক দিয়ে মোটামুটি সব রেকর্ডই আসামের কাছে আছে। মানে ভারতবর্ষে প্রথম চায়ের চাষ, এখানকারের মানুষই, আসামের লোকই প্রথম চা পান করেছিল। মানে চা যে কী জিনিস ভারতবর্ষকে দেখিয়েছিল। এবং চায়ের হচ্ছে ফ্যাক্টরি প্রথম, সবথেকে বড় চায়ের হচ্ছে বাগান, সেটাও হচ্ছে আসামের খাতায় আছে। কিন্তু সব কিছু এর আগে আমরা অনেক জায়গায় এরকম চা বাগানের মধ্যে দিয়ে নর্থ ইস্টে আসলে আপনারা দেখবেন রাস্তার মানে হাইওয়ের ধারে এরকম প্রচুর চায়ের গাছ হয়ে আছে। কিন্তু এই আসামে এত কাছ থেকে এত ডেন্সভাবে চায় বাগান দেখছি, পুরো চা দেখে আমার মন পুরো ভরে যাচ্ছে। মনে হচ্ছে যেন দাঁড়িয়ে শুধু এই চা বাগানগুলো দেখতে থাকি, সত্যি আলাদাই লাগছে। সাদিয়া 75 মাকুম, সাদিয়া হয়ে আমরা যাব। সাদিয়া যে ব্রিজ আছে ভারতবর্ষের সবথেকে এবং দক্ষিণ এশিয়ার সবথেকে বড়
রিভার ব্রিজ। এই রিভার ব্রিজে আমরা যাব, যে সেখানে সৌন্দর্য অবশ্যই দেখব। এখান থেকে সাদিয়া 91 মাকুম 3 আমরা এখানে দাঁড়িয়েছি একটা গ্যারেজ দেখে। তো এখানে হচ্ছে আমাদের বাইকের, আমার চেনটার সমস্যা, মনি ভাইয়ের রেসারের সমস্ত বাইকগুলো একটু একটু করে দেখিয়ে নিচ্ছি। সবারই কিছু না কিছু বেশ চেন টেন সব লুজ হয়ে গেছে, নাট ফাট সব টাইট ফাইট দিয়ে আমরা আমাদের इसका भी चेन देखो ना, ठीक है ठीक है। নর্থ ইস্টেও যে কত দুর্গাপুজো হয় সেখানে আসলেই বুঝতে পারবেন। আমরা প্রায় গত 3 বছর পর পর নর্থ ইস্টে এসেছি পুজোর ছুটিতে ঘুরতে, তবে প্রচুর এখানে দুর্গাপূজা হয়। দেখুন বৃষ্টিতেও কত মানুষ পুজো দেখতে বেরিয়ে। নর্থ ইস্টে আমি এই সময় যেখানে দাঁড়িয়ে আছি, এটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটা গর্বের জায়গা। কি জন্য না, আমাদের ভারতবর্ষে তথা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ, দক্ষিণ এশিয়ার মানে সবথেকে বড় রিভার ব্রিজ হচ্ছে এই ঢোলা সাদিয়া বা ডক্টর ভূপেন হাজারিকা ব্রিজ। ঢোলা সাদিয়া কার নামটি হয়েছে, দুদিকে দুটো নাম, একটা হচ্ছে ঢোলা, একটা হচ্ছে সাদিয়া, এই জন্যে ঢোলা সাদিয়া নাম। সত্যি কথা বলতে মনের মধ্যে যে একটা কতটা একটা আলাদা আনন্দ বা অনুভূতি হচ্ছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সময়ের প্রকৃতি আমাদের পক্ষে থাকলেও যে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু আমাদের মনের মধ্যে একটা আলাদাই উৎসুকতা কাজ করছে। যখন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেছিলাম এই ব্রিজটা উদ্বোধন করতে, এই পুরো ব্রিজটার যে ভিডিওটা দেখেছিলাম, তখন থেকেই মনের মধ্যে একটা যে আশা জেগেছিল যে আমরাও এই ব্রিজে বা এই সৌন্দর্য আমরা দেখব। কিন্তু আজকে আমরা এখানে আসতে পেরেছি, নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। এবং পারিপার্শ্বিক যে দৃশ্য এবং এত বড় ব্রিজ, মানে কতক্ষণ ধরে আমরা এই ব্রিজটার উপরে চলছি, শেষ হওয়ার তো নামই করছে না। এখনও পর্যন্ত আমরা মাঝখানকে পর্যন্ত আসতে পারিনি। আর এখান থেকে যে পারিপার্শ্বিক দৃশ্য দেখতে পাচ্ছেন, দূর দূরান্ত পর্যন্ত চোখ ধাঁধিয়ে যাবে, কিন্তু ব্রিজ শেষ হচ্ছে না। এবং এই ব্রিজের চওড়াটাও কিন্তু অনেক, মানে পাশাপাশি প্রায় 2-3টে গাড়ি তো চলেই যাবে। দাদা এখান থেকে দাঁড়িয়ে সৌন্দর্যটা দেখছে, সত্যি দেখার মতনই জিনিস। তো আমরাও দেখছি একটু দাঁড়িয়ে ছবি। শুনেছি এখান থেকে সানসেট নাকি খুব সুন্দর, মানে মনকে পাগল করে দেওয়ার মতন দেখতে লাগে, কিন্তু আজ আমরা তো দেখতে পাচ্ছি না। এবং এই ব্রিজ আমাদের দেশের সিকিউরিটির জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, এইটা মানে আসাম থেকে অরুণাচলকে কানেক্ট করছে, সেটা এখানে আসলেই বোঝা যায়। আলটিমেট 7 সিস্টারের আমাদের যে ভারতের একমাত্র সিস্টার, যেটা অরুণাচল, আমাদের ঘুরতে বাকি ছিল, আলটিমেট আমরা সেই দিন আজকে সমাপ্ত করলাম। একমাত্র অরুণাচল যেখানে আমরা এখনও পর্যন্ত আমাদের পদচিহ্ন ফেলতে পারিনি, আমরা এবং আমাদের গ্রুপের মেম্বাররা। শেষমেশ আমরা এসে অরুণাচলের পবিত্র মাটিতে আমরা পা দিয়েছি। এরপরে আমরা চলে যাব আরও ইন্টেরিয়রে। দেখতেই পাচ্ছেন লোয়ার দিবাং ভ্যালি, এটা অরুণাচলের মানে আসাম থেকে এই দিক দিয়ে ডিব্রুগড় থেকে প্রথম ডিস্ট্রিক্ট পড়বে। আর এই দিকেই দেখলে দেখতে পাবেন আসামের বর্ডার। আর এই এখানে হচ্ছে চেক পয়েন্ট আছে, এই চেক পয়েন্টে আপনার সমস্ত আইএলপি এবং গাড়ির ডকুমেন্টস, কজন কী আসছে না আসছেন, কোথায় যাচ্ছেন, সমস্ত কিছু এন্ট্রি করার পরে আপনার দিকে ভিতরে যেতে হবে। তবে এই পারিপার্শ্বিক দৃশ্য যদি এখন দেখেন, সারা দিন যাবৎ বৃষ্টি, মানে অনবরত বৃষ্টি, এরকম বৃষ্টি নর্থে বৃষ্টি মানে বুঝতেই পারছেন কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা এগিয়ে এসেছি। সব কিছু ভিজে গিয়েছে ভিতরে গিয়ার্স পর্যন্ত। তো আগে বলছে যে পুলিশরা বললো যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনারা কী করে যাবেন জানি না, পুরো রাস্তায় এরকম মানে জল বইছে রাস্তার উপর দিয়ে। তো একটা ভয়ও লাগছে। তবে আজকে আমরা সন্ধে হয়েই এসছে, আমরা রোয়িংয়ে আজকে রয়ে যাব। সারাদিনে আমরা প্রায় 150 কিলোমিটার রাইড করতে পারিনি এত বৃষ্টির মধ্যে। যাই হোক, একটা টিম আগের দিকে গিয়েছিল 50 কিলোমিটার ভিতরে গিয়ে, ওরা বাপাস আবার ব্যাক করছে। ওরা আমাদেরকে বললো যে তোমরা কিন্তু যেতে পারবে না, আমরা ব্যাক করছি। প্রচুর পরিমাণে প্রত্যেকে মানে স্টোন পেল্টিং হচ্ছে, সেই সবের মধ্যে দিয়ে আমরা যাব না কি করব। আজকে আপাতত এখানে থাকি, তারপর কালকে আমরা সকলে ডিসিশন নেবো যে আগের দিকে যাব না এখান থেকে ব্যাকে আসবো। যাই হোক, মোটামুটি আমরা অরুণাচলের মাটিতে পা দিলাম, আমাদের 7 সিস্টারের স্বপ্ন আজকে পূরণ হলো।
সময় এখন প্রায় 4টে বাড়িতে চলেছে। আমরা আস্তে আস্তে রোয়িংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে রোয়িং ঢুকেই মানে অরুণাচল ঢুকেই যেটা আপনাকে মন কেড়ে নেবে সেটা হচ্ছে এখানে রাস্তা এবং পারিপার্শ্বিক দৃশ্য। মানে অরুণাচল যে সত্যি কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখুন, হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছেন। সামনেই ওয়েলকাম গেট, এই আমাদেরকে ওয়েলকাম করছে এবং এখান থেকে যে পাহাড়ের আমরা রেঞ্জটাও একটু একটু দেখতে পাচ্ছি। বৃষ্টিতে আবছা হলেও মোটামুটি দেখা যাচ্ছে। রোয়িং ঢুকার আগে আমাদের পেট্রোলগুলো ফুল করে নিলাম, তার কারণ এখান থেকে আনিনি প্রায় 235 কিলোমিটারের মতো। তো আগে পেট্রোল পাম্প আছে কি না জানি না, সেই জন্য আমরা সবাই আমাদের বাইকে ফুয়েল আপ করে নিলাম। এখন আমরা রোয়িংয়ে গিয়ে আমাদের হোটেল খুলে আজকে এখানে স্টে করবো। মেঘের অবস্থা খুবই খারাপ আর সন্ধ্যেও নেমে এসেছে। নর্থ ইস্ট একটু সন্ধ্যেটা তাড়াতাড়ি অরুণাচল প্রদেশে। তবে রাস্তা কিন্তু খুব ফার্স্ট ক্লাস আছে, আর সামনেই পাহাড়ের আমরা আবছা আভা পাচ্ছি। ঠিক আমরা দার্জিলিং বা এনজিপি থেকে দার্জিলিংয়ের পথে গেলে যেরকম আভা পাই, বেশ সুন্দর লাগছে। আপাতত একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু রাস্তায় দেখতেই পাচ্ছেন ভিজা, পিটি আকারে বৃষ্টি পড়ছে, মুখে চোখে এসে উড়ে উড়ে। তবে আমরা রোয়িংয়ের একদম সামনাসামনি চলে এসেছি। এখান থেকে রোয়িং আর 2 কিলোমিটারের মতো। তো এখানে আজকে আমরা স্টে করবো। দিয়ে কালকে আমরা ডিসিশন নেব যে কালকে কি করা যেতে পারে আমাদের। তবে একটা কথাই বলবো, নর্থ ইস্টে রেনি সিজনে একদমই না আসাই ভালো, অ্যাভয়েড করাই খুব ভালো। তবে এখন অক্টোবর মাস, আমরা যখন বেরোই তখন বৃষ্টি ছিল না, কিন্তু হঠাৎ করে হয়তো নিম্নচাপ বা কী কারণে এখানে তো বলা যাবে না কখন হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে। সারাদিনের যাত্রা এবারে বেশ কষ্ট করেই চলছে, ভিজে ভিজে আর ভালো লাগছে না, এত বৃষ্টিতে। ওয়েলকাম 752 বর্ডার রোড ফোর্স রোয়িং বাজার কমিটি। আমরা রোয়িং সিটিতে প্রবেশ করে গেছি। এবারে এখানে একটা আমাদের মোটামুটি হোটেল দেখতে হবে। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই রোয়িং। তবে ঢুকে যতক্ষণ আমরা আসলাম, তবে শহরটাকে বেশ সাজানো গুছানো মনে হচ্ছে। রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দোকানদানিগুলো একদম তৈরি হয়েছে এবং মানুষজন কত স্ট্রিক্ট মানে ট্রাফিক নিয়ম মেনে চলছে, সত্যিই ভালো লাগছে। সারাদিনে যাত্রার ইতিহাস তো আপনারা দেখলেন, কি কষ্টকর সব সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা আজকে রাইডিং করেছি। তো এই মুহূর্তে আমি আছি রোয়িংয়ের হচ্ছে এখানে হোটেলের প্রচুর কস্ট। 2000 মানে 2500-3000-এর নিচে কোনো রুম নেই। তো এখানে একটা রোয়িং থেকে 2 কিলোমিটার আগিয়ে আসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইউথ ক্লাব বলে একটা রিসর্ট আছে। ওই রিসর্টে আমরা এসেছি। এখানে পার হেড 300 টাকা করে বেডের ভাড়া। তো এখানে আমরা আছি। সো কালকে এই পুরো রিসর্টটা মানে ইউথ ক্লাবটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এবং তার বিবরণ দিতে থাকবো। তো আপাতত একটুখানি এই হোটেলের ভিতরটা রিসর্টটা দেখাচ্ছি। এই হচ্ছে রুম, এখানে হচ্ছে সব হোস্টেল সিস্টেম। এটা লন্ড্রিয়া। এই হচ্ছে আমাদের হোস্টেল সিস্টেমের বেড, যেমন হসপিটালে থাকে সেরকম বেড দিয়ে দিয়েছে। সারাদিনের বৃষ্টিতে যা জিনিসপত্র ছিল সব এনে একটু মিলেছে। ব্যাগের মধ্যে সমস্ত জল ঢুকে আছে, সবকে হাওয়া খাওয়ানোর জন্য রাখা হয়েছে। যে যেখানে পেয়েছে ঝুলিয়ে দিয়েছে। সারাদিন এরকম করে বৃষ্টির মধ্যে রাইড করে করে শরীর খুবই ক্লান্ত। এখানে সবজি ভাতের অর্ডার দিয়েছি, খেয়ে দিয়ে আজকে আমরা রাত্রি নিবাস করবো এখানে। আমরা বেশ সুন্দরভাবে খোলামেলা খুব বড় জায়গা, সেখানে আমরা আজকে রেস্ট নেব সারাদিন বৃষ্টিতে যাত্রা করার পরে। কালকে আবার এখান থেকে আমাদের যুদ্ধ আরও গভীরভাবে শুরু করতে হবে, দিয়ে আমরা আনিনির উদ্দেশ্যে রওনা দেবো। তো কতটা যেতে পারবো সেটা জানি না, রাস্তায় আরও কী হবে। আজকের মতন আমরা এখানেই এই দিনের সমাপ্তি করলাম, কালকে আবার দেখা হবে। বৃষ্টি হচ্ছে।